নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালই সিএর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাবড়ার সভা থেকে তীব্র সিএ বিরোধিতায় সরব হয়েছেন। আগামীকাল উত্তরবঙ্গে সেখানে তিনি সিএ বিরোধী মিছিলে পা মেলাবেন। আর এই সবের মধ্যেই ফোকাসে অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপি ঘুরে ফেরও জোড়া ফুলে ঘর ওয়াপসি, আর লোকসভা ভোটের মুখে আবার অর্জুনের ফুল বদলের জল্পনা। তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, অভিমান উগরে ব্যারাকপুর থেকে প্রার্থী হয়ে লড়াইয়ের ইঙ্গিত ব্যারাকপুরের সাংসদের। 2019 লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ, বিজেপিতে যোগদান ব্যারাকপুরের প্রার্থী জয়। বছর তিনেকের মাথায় তৃণমূলে ঘর ওয়াপসি। জি 24 ঘন্টায় টিকিট ক্ষোভের কথা স্পষ্টতই জানিয়েছিলেন অর্জুন। আমি রাগ অভিমান ছিল কি আমাকে টিকিট দেওয়া হলো না, আমি তার যোগ্য উম্মিদওয়ার ছিলাম, তার জন্য গেছি। হয়তো আমার ভুলও হতে পারে, ভুল নাও হতে পারে, আবার ভুল হতেও পারে। তো আমি তারপরে নিজেকে শুধরে নেওয়ার জন্য এই দলে আবার ফিরে এসেছি। হয়তো কালকে আমাকে আবার ইলেকশন লড়তে হবে। ফের দরজায় লোকসভা ভোট, এবারও লক্ষ্যভ্রষ্ট। তৃণমূলের টিকিট পাননি, ফের বেসুরো, বিক্ষুব্ধ, বিদ্রোহী, অভিমানী অর্জুন। আবার নিশানায় রাজ্যের শাসক দল। যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই। কেন, যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। দল যে সম্মান দেওয়ার কথা, সেই জায়গায় আমি সম্মানটা পাইনি। ঘর ওয়াপসির সময় বঙ্গ বিজেপিকে নিশানা করেছিলেন অর্জুন। তো আমাদের ওই ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার বানিয়ে রেখে দিয়েছিল, পদ দিয়েছিল, কোনো আমরা কাজ করতে পারবো না। 3টে জেলা আমার দায়িত্ব ছিল, কোনো একটা মিটিং আমি নিতে পারবো না। ওখানে সভাপতি ঠিক করবে ওরা, আমরা মিটিং করে আসলে আমাদের কথা শোনা হবে না। বছর দেড়েকের মধ্যে আবার সেই বিজেপিরই কাছে ঘেঁষতে চাইছেন ব্যারাকপুরের সাংসদ। জল্পনায় ইন্ধন বাড়িয়ে মজদুর ভবনের ছবিতেও বদল এনেছেন। বাড়ি লাগোয়া এই দলীয় কার্যালয়ে সকালেও ছিল মমতা অভিষেকের ছবি, দুপুরেই দুই ছবি সরিয়ে ফের ফিরে এসেছে মোদির ছবি। প্রধানমন্ত্রীর ছবি তো সব জায়গায় থাকবে, কোনো নতুন ব্যাপার না। তো আগেও ছিল প্রধানমন্ত্রীর ছবি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। সুকান্ত মজুমদার বলেছেন অর্জুন বিজেপি ছাড়েননি। তাকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি যে ফের পদ্মের দিকে পা বাড়িয়েছেন সেই বার্তাও দিয়েছেন অর্জুন। উনি এই কথাটা বলেছেন, ওনার এই কথাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিন আমরা একসঙ্গে লড়াই করব। অর্জুনের প্রতি সুর নরম পদ্ম শিবিরেরও। অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন, উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন। তো এখন নিজের বোধোদয় হয়েছে, উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল। আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন, এটা যাওয়া ঠিক নয়। সেদিনও ওনাকে বলেছিলাম যে ভুল করছেন, যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল। অর্জুন নিয়ে মন্তব্য করতে না চাইলেও ছবি পাল্টানো দুঃখজনক বলে মন্তব্য শাসক দলের নেতার। যারা বিষয়টি দেখছেন আশাবাদী, তারা নিশ্চয়ই একটা সমাধান সূত্রে পৌঁছতে পারবেন। শুধু অর্জুনই নন, বেসুরো হুমায়ুন কবিরও। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্ষোভ ভরতপুরের তৃণমূল বিধায়কের। ছড়িয়েছে দল বদলের জল্পনাও। এই অজিত চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না, সেটা এর আগে প্রমাণিত। এটার একটা অন্যরকম প্রতিক্রিয়াও ভোটারদের মনে হচ্ছে বা হবে। ব্যারাকপুরে শেষ পর্যন্ত কি পার্থ বনাম অর্জুন? সিপাহী বিদ্রোহের মাটি ব্যারাকপুরে, শেষ পর্যন্ত অর্জুনের বিদ্রোহ কোন দিকে মোড় নেয়, তার দিকে নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অভিমানী অর্জুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল, জায়গা পেল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কি করতে চলেছেন অর্জুন সিং? অর্জুন সিং জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিছুক্ষণ আগে কি বলেছেন শোনাবো। ব্যারাকপুরের তিনি ঘরের ছেলে, কিন্তু গতকাল থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বলা যেতে পারে 10 তারিখের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে অনেকটাই। অর্জুন দা, ঘরে হঠাৎ করে ছবি বদল কেন?
ছবি বদল কেন হয়েছে সে আপনারাও জানেন। যেভাবে অপমান করা হলো, যেভাবে বেইজ্জত করা হলো, যাকে বলে আনা হয়েছিল, আর মন ভেঙে গেছে। কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনি যে বিশ্বাসটা করে এসেছিলেন সেই বিশ্বাসটা সঠিক মর্যাদা রাখা হলো না? সেটা তো একটা বড় বেইজ্জতি হয়েছে। মানে হাজার হাজার ফোন ঢুকছে, কর্মীরা বলছে কি আপনি সঠিক কোনো ডিসিশন নিন, আমরা আর থাকতে পারছি না এখানে। ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, আপনি চলে আসুন। কিন্তু সেই সময় আর আজকের সময়ের মধ্যে এটা বোঝা গেল কি ইটস এ প্ল্যান করে কিছু ক্ষতি করার চেষ্টা হয়েছিল। মানুষ যার সঙ্গে থাকবে তাকে কি ক্ষতি কেউ করবে? কি প্ল্যান এবং কারা করলো প্ল্যান? তো যারা দায়িত্ব আছে তারাই করবে। মনে হচ্ছে যে অর্জুন সিংকে ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট না দেওয়া আলটিমেটলি ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসেরই, সেটা কি বলবেন আপনি? হ্যাঁ, তৃণমূল জিততে পারবে না ওখানে। আজকে আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়ে নরেন্দ্র মোদীর ছবি এসেছে, এটা কিসের ইঙ্গিত? নরেন্দ্র মোদীর ছবি আগেও ছিল, উনি প্রধানমন্ত্রী আছেন, ওনার শুভেচ্ছা বার্তা দেখবেন আমার অফিসে আগেও ছিল। গেরুয়া শিবিরে যাচ্ছেন? সেটা এখন ঠিক করিনি, বলবো। প্রস্তাব এসছে কোনো? সময় একটু অপেক্ষা করুন, দেখুন কি হচ্ছে। তৃণমূল শিবিরে কারোর সঙ্গে কোনো কথা হয়ে? আপনি ক্যামেরার সামনে আমার অপমান করবেন, তারপরে পরে বলবেন ভাই এটা দেখে নাও, তাহলে এটা তো ঠিক না। দলীয় নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে কোনো কথা হলো? কথা বলার কোনো জায়গাই নেই, আর জায়গাটাও শেষ হয়ে গেছে। কোনো মহল থেকে এটা বলা হচ্ছে যে আপনার কাছে তৃণমূল শিবিরের তরফ থেকে প্রস্তাব এসছে। দেখুন, আমি ব্যারাকপুরের এমপি, এখনও এমপি আমি ব্যারাকপুরে। আমাকে বলা হবে কি আপনাকে অন্য জায়গায় যেতে? আমি ব্যারাকপুরের মানুষের কাছে দায়বদ্ধ আছি, ব্যারাকপুরের মানুষের বাইরে আমি কিছু জানি না। অন্য মানে কোন কেন্দ্রের কথা বলা? অনেক রকম কেন্দ্র নাম এসছে, সেটা বলা ঠিক নেই। অনেক কথা হয়েছিল, কিন্তু সেটার মানে রাখা হলো না, আর ব্যারাকপুরটাও দেওয়া হলো না। এটাও বলা হলো যে মানভঞ্জনের জন্য আবার দ্বিতীয় দফায় ফোন এসছে, সেটা কি সঠিক? ববিদা ফোন করেছিল, ববিদা বন্ধু লোক আছে, আমাকে ফোন করেছিল, কিন্তু মানে ট্রেনটা স্টার্ট হয়ে গেছিল, মানে আর ট্রেন ধরা যাবে না। এই ট্রেনটা এবার কোন দিকে যাচ্ছে? সেটা সময় অপেক্ষা। রাজনীতি আমি বুঝি, আমার প্ল্যান 2019-এও দেখেছিলেন, কিন্তু 24-এও দেখবেন। কি হবে? অর্জুন সিং স্টাইলে একটু শুনতে চাই। না, ও ব্যারাকপুরকে দুটো লোক চিনে, একটা তড়িৎবাবু, একটা অর্জুন সিং। তড়িৎবাবু 19 বছর এমপি ছিলেন, আমি 20 বছর এমপি থাকবো। তার মধ্যে 5 বছর হয়ে গেছে, 15 বছর আরও থাকবো। 15 বছর আবারও সাংসদ হিসেবেই দেখা যাবে অর্জুন সিং। সাংসদ হিসাবে আমার আর কোনো অন্য জায়গার যাওয়ার কোনো ইচ্ছাও নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত ও মিন্টুর সঙ্গে মৌমিতা, কলকাতা। আগামী 15 বছর ব্যারাকপুরের সাংসদ হিসেবে তিনিই থাকবেন। এই ইন্টারভিউয়ের মাধ্যমে কি কার্যত প্রচ্ছন্ন হুঁশিয়ারি অর্জুন সিংয়ের? আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি তৃণাঙ্কুরকে দিয়েই শুরু করব। তৃণাঙ্কুর, অর্জুন সিংকে তোমরা টিকিট দিলে না এবং অর্জুন সিং তিনি ক্ষোভ চেপে রাখছেন না। আজকে আমরা দেখেছি যে তার অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্রাত্য হয়ে গেছে, এন্ট্রি পেয়েছে আবারও নরেন্দ্র মোদীর ছবি, এবং এই বক্তব্যটাও রাজনৈতিকভাবে অত্যন্ত সিগনিফিকেন্ট। তড়িৎ তোপদার, তিনি 19 বছর সাংসদ ছিলেন, আমি 20 বছর থাকব, তার মধ্যে 5 বছর হয়ে গেছে সাংসদ হিসেবে ব্যারাকপুরে থাকা, আগামী 15 বছর আমি সাংসদ থাকব। অনেকগুলো অ্যাসপেক্ট আছে, দিদি কি বলবো, আসলে আমি ব্যারাকপুরের ছেলে তো। তার মানে প্রথম তথ্য যদি আমি দিই, আমার খারাপ লাগছে হচ্ছে কেয়াদিদের মতন মানুষদের জন্য যারা বিজেপিটা করেন এবং সেখান থেকে এসে এই অর্জুন বাবুরা এদিক ওদিক করে বারবার টিকিট পেয়ে যান। এবং ঘটনা যে উনি 1.5 বছর আগে যখন ফিরে এসেছিলেন, উনি একটু পলিটিক্যাল ঘান্তনার মধ্যে আছেন, উপলব্ধি করেছিলেন যে বিজেপির টিকিটে থেকে উনি আর জিততে পারবেন না, তাই উনি চলে এসেছিলেন। এখন উনি অনেক ধরাধরি, অনেক চেষ্টা করেছিলেন, লিখিত মুচলেখা দেওয়ার অব্দি চেষ্টা করেছিলেন অনেক কিছু, কিন্তু যাই হোক দল তার উপর বিশ্বাস রাখতে পারেনি। আর শুভেন্দুবাবু তো বলেই দিলেন যে ওনার দলের মধ্যে থাকা ক্রিয়াকলাপ কী। এই বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জন্য অনেকটা ইন্সপায়ারিং, যে দল যে একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছে তাকে টিকিট না দেওয়ার, এবং তার মানসিকতাটা কী। আমরা
অনেকেই যারা একটু সেই অঞ্চলে থাকি তারা অ্যানালাইসিস করছিল, আমাদের মনে হয়েছিল এইটাই যে তার লক্ষ্য হচ্ছে জিতে যাওয়া। তার এই 20 বছর থাকার লক্ষ্যে কালকে যদি কংগ্রেস হোক, কালকে যদি বিজেপি হোক, পরশুদিন সে সিপিএম সঙ্গে বলছেন যে তোমরা কথা রাখোনি, যে কথা দিয়েছিলে কথা রাখো। দেখুন, আমাদের তরফ থেকে এমন কোনো কথা কাউকে দেওয়া হয়নি। আজকে তিনি আশা করেছিলেন হাতে পায়ে ধরে তিনি হয়তো টিকিটটা পেয়ে যাবেন, আমরা ভেবেও ছিলাম এক সময়, কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গেই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ এবং তিনি তার ছেলেকে বিজেপিতে রেখে যেভাবে তৃণমূলে এসে এমপি টিকিট জিতে, কেন তিনি খুব ভালো মতন জানতেন বা জানেন যে অন্য কোনো দলের পক্ষে ব্যারাকপুর এই মুহূর্তে যেটা সম্ভবপর নয়। তার 19 সালের গল্প ছিল, কারণটা কি, প্রথম ক্যান্ডিডেট দীনেশ ত্রিবেদী ছিলেন, দ্বিতীয়ত যারা এমএলএরা ছিলেন, লিডারশিপরা ছিলেন, তাদের মধ্যে একটা অস্থিরতা ছিল, তারা ডেডিকেটেড টু দ্য পার্টি সেই মুহূর্তে তারা ছিলেন না এবং তারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছিলেন। কিন্তু আজকে যেখানে প্রত্যেকটি এমএলএ এবং লিডারশিপরা তারা ডেডিকেটেড টু দ্য পার্টি, আজকে তার পক্ষে বিজেপির টিকিটে আর কিছু করা সম্ভবপর নয়। যে বা যারা অর্জুন সিং এর সঙ্গে এই কদিন ধরে থাকতো তারা তৃণমূল কংগ্রেসে ছিল বলে থাকতো, আজকে অর্জুন সিং নিধিরাম সর্দার হয়ে জয়েন করেছিলেন বিজেপি থেকে তৃণমূলে, কারণ সেদিন তার পাশে আর কেউ ছিল না, তার পাশে একটা মিছিল করা 10 জন বের করার ক্ষমতা ছিল না তার বাইরে। আজকে তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে কেউ বিক্ষুব্ধ হতে পারে, তারা হয়তো তার সঙ্গে ছিলেন, কিন্তু আজকে সে বিক্ষুব্ধরা যাই হোক তারা কিন্তু আর অর্জুন সিং এর হাত ধরবেন না। তিনি ভুল করলেন, আগামী দিনে আবার ভুল স্বীকার করবেন, কিন্তু সেদিন আর তৃণমূলের আসন খোলা থাকবে না। প্রবেশ হয়েছে অর্জুন সিং এর দফতরে। বিজেপিতেও কি আনুষ্ঠানিকভাবে, ডেফিনেটলি কাগজে কলমে তো তিনি বিজেপিরই সাংসদ, কিন্তু যদিও তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তৃণমূল পার্টি অফিসে তাকে ফুল বদল করতে দেখা গিয়েছিল, আবারও কি তার পুনঃপ্রবেশ হতে চলেছে বিজেপিতে? দেখুন, নরেন্দ্র মোদীর ছবি তো থাকবেই, সারা দেশ মোদীময়, তো সেখানে অর্জুন সিং তিনি দেশের প্রধানমন্ত্রীর ছবি রাখছেন, এটাতে এত আশ্চর্য হবার কি আছে? আমি আশ্চর্য হচ্ছি না। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাত্য করেছেন, সেটা রাজ্যের মানুষই ব্রাত্য করে দিয়েছেন। তারা মন মানিয়ে নিয়েছেন যে আসন্ন লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের আলোচনা করছি না, আমি বলছি হয়ে গেছে, আমি একটু বলি। আর আপনি যেটা বলছেন, দেখুন উনি তো তৃণমূলের সাংসদ নন, আমি যতদূর জানি বিজেপিরই সাংসদ, যেটা আপনি বললেন। তা এত কিছু জানতো তৃণাঙ্কুররা, তা সত্ত্বেও অর্জুন সিংকে নিজের দলে নিল কেন? তখন এত ব্যগ্রতা, এত তাদের আকুতি মিনতি, অর্জুন সিং চলে এসো না, আরে ভাই তিনি নিলে কেন? তুমি যখন জানতে, তুমি আরে ভাই শুনে নাও না, আরে আমি শুনে নাও না, আরে তোমাদের এত বড় হৃদয়, তোমরা জানতে যে তিনি নাকি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে, তাও নিয়ে নিচ্ছ। আর তুমি এক সেকেন্ড ভাই, আরেকটা উত্তর দিই। আর যে বলছো ওনার ছেলে বিজেপিতে, আমি তো জানি তোমাদের একজন সাংসদ এবং প্রার্থী হয়েছেন এবারে, তার দাদা তো বিজেপিতে ছিলেন, এখন কর্মী, সাধারণ কর্মী, কিন্তু উনি আগে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, তাহলে তাকে কি করে আবার প্রার্থীর টিকিট দিচ্ছ? একটা স্ট্যান্ড রাখতে হবে তো। আরে তোমরা যখন কথা বলবে, লেভেলটা রাখবে তো। ও আচ্ছা, ওইটা ঠিক আছে, এটা খারাপ। এই অভিযোগ করিনি, বোকা বোকা কথা তোমরা বলছো, বোকা বোকা কাকে বলছো? তোমরা বলছো এই কথাগুলো, তোমরা ইলজিক্যাল কথা তোমরা বলছো। তোমরা চেয়েছিলে পবন সিংকে, না না, তোমার দুধের দাঁত পড়েছে, বুঝতে পারছি আমরা, খুব ভালোই বাবা পড়েছে, কিন্তু আমি বলতে চাইছি যে পবন সিংকে নেওয়ার জন্য তো তোমাদের আকুলতা ছিল, তোমার অফকোর্স ছিল, তোমাদের ওখান থেকে বারে বারে বার্তা দেওয়া হয়েছে পবন সিংকে দলে আনো, অর্জুন সিংকে বলা হয়েছে, পবন সিং আসেননি, পবন সিং বুঝতে পেরেছিলেন যে এরকম চোটটা দলে আনো না করবে। আমি তার আগে একটু কাছে আসি। সায়ন, কি বলবো বুঝতে পারছি না, একদিকে দেখছি এর দলের লোক ওর দলে গিয়ে প্রার্থী হচ্ছে, দুজনে ঝগড়া করছে, টেবিলটা একসাথে করে দাও, দুজনে মিলে একসাথে প্রার্থী ডিক্লেয়ার করুক। আমি 2-3টে কথা নোট করলাম তৃণাঙ্কুর বলবার সময়, বলছে যে ভেতর অর্জুন সিং নাকি যোগাযোগ রাখছিল। আমি তোমাকে 2-3টে উদাহরণ দিই। এক, তাপস রায় কিছুদিন আগে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের প্রার্থী হন, কুণাল ঘোষও বললেন, তাহলে বিজেপির 2 জন প্রার্থী হবে। এক হচ্ছে বিজেপি সিম্বলে যে প্রার্থী হবে, 2 সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থেকে বিজেপির প্রার্থী হবেন। এইটা যেই না বললেন তাপসদা, তার 48 ঘন্টার মধ্যে নিজেই সুসুর করে বিজেপিতে চলে গেলেন।
1 মাস 1.5 মাস আগে ইডি গেল তাপস রায়ের বাড়িতে, শুভেন্দু অধিকারীর বাইট এখনও চাইলে তুমিও চালাতে পারো, আমিও চালাতে পারি, যারা উৎসাহ প্রকাশ করলো, ভাঙা ভাঙা ইংলিশে ভেঙে ভেঙে বললেন যে আমরা এদের সবাইকে জেলের পেছনে দেখতে চাই, তিনি আবার সুস্বাগতম গৈরিকে অভিনন্দন পর্যন্ত জানিয়ে দিলেন। এই মুহূর্তের 3 জন স্ট্যান্ডিং বিজেপির বিধায়ক, ছেলে খেলায় পরিণত করেছে রাজনীতিটাকে, 3 জন স্ট্যান্ডিং বিজেপির বিধায়ক, একজনও কেউ ইস্তফা দেয়নি, সেই 3 জন বিজেপির বিধায়ককে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, যাদের মধ্যে একজনকে গত সপ্তাহেই প্রধানমন্ত্রীর মঞ্চে পর্যন্ত দেখা গেছে। আচ্ছা, এর সাথে সাথে এই মুহূর্তে তাপস রায়ের যে ইস্তফা পত্র তা গ্রহণ হয়েছে, কিন্তু তা এখনো অবধি কিন্তু সবটা প্রসিড হয়নি, অর্থাৎ উনি এখনো তৃণমূলের বিধায়ক। যা শোনা যাচ্ছে আমি জানি না, মিডিয়া থেকে যা শোনা যায় তিনি নাকি উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হবেন। তো এরা দুজনে আলাদা প্রার্থী কেন ডিক্লেয়ার করছে? একসাথে ডিক্লেয়ার করে দিক না। আমি তোমাকে 2-3টে উদাহরণ দিই। অর্জুন সিং বলবার সময় বলছিলেন, তৃণমূলের প্রতিনিধিও বললেন চলে গেছিলেন, এসছিলেন, ভুল করেছেন, আমরা বুঝিয়ে বলেছি, ইত্যাদি ইত্যাদি। কি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার কথা হচ্ছে নাকি? উনি জিতলেন বিজেপির সিম্বলে। ভারতবর্ষের বুকে সংবিধানের অভ্যন্তরে 10th শিডিউল বলে একটা বিষয় রয়েছে, তাকে বলে অ্যান্টি ডিফেকশন ল। অর্থাৎ আমার দলে থেকে কেউ যদি আমার দলের প্রতীকে যেতে তারপরে যদি অন্য দলে চলে যায়, আমি স্পিকারের কাছে গিয়ে বলতে পারি অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী ওর পদ খারিজ করে দাও। বিজেপি আজ অব্দি অর্জুন সিং এর বিরুদ্ধে স্পিকারের কাছে কোন ব্যবস্থা গ্রহণ করেছে? আমি তোমাকে উল্টো উদাহরণ দিচ্ছি। এখন টিকিট না পেলে ট্রেন বদলে ফেলছে। এক্স্যাক্টলি, টিকিট না পেলে ট্রেন বদলে ফেলছে। আমি খালি দুটো, আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই। শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী, খুব ভুল না করলে শুভেন্দু অধিকারীর দাদা বা ভাই কেউ হবেন, তিনি তো তৃণমূলের টিকিটে জিতেছিলেন। শেষ 3-4 বছর রাজ্যের মানুষ আমরা বুঝতেই পারলাম না উনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন। তৃণমূলও গিয়ে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী তাদের পদটাকে বাতিল করে দেওয়ার জন্য কেউ অ্যাপ্লাই করলো না। আমাদের প্রশ্ন একটাই, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই সবিনয়তে, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, তুমি আমাকে বলো তো, এই যে টিকিট মনোনয়ন ছেড়ে যেদিন থেকে টিকিট হয়েছে বাংলায়, এখন আর দেখবে কেউ কাউকে মনোনয়ন দিচ্ছে না, রাজনীতিক নেতারা বলছে দেখো টিকিট দিচ্ছে, টিকিট বিলি করছে। আর যে কটা এখন অবধি পায়নি, ভারতীয় রেল হয়তো 2 দিন পরে বলবে আমি কাউন্টার খুলেছি, বিজেপি আর তৃণমূল দুজনের মধ্যে না পেলে তুই আমার কাছে আয়, আমি এবার তোদের টিকিট দেবো। আমি একটু অভিষেকের আমাদের এত দৈনের দশা পড়িনি তো। আমি এক সেকেন্ড পয়েন্ট এসো, আমি অভিষেকের কাছে আসি। অভিষেক, খুব জোরালোভাবে ব্যারাকপুরে একজনের নাম শোনা যাচ্ছিল, তোমার সদ্য প্রাক্তন সতীর্থ, তার এর মধ্যে অর্জুন সিং এর এই খেলা। যেহেতু অর্জুনের লক্ষ্য ভেদ হলো না, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টিকিটটা অর্জুন পেলেন না, অর্জুনের অফিস ঘরে নরেন্দ্র মোদীর পুনঃপ্রবেশ ঘটলো এবং অর্জুন সিং বার্তা দিচ্ছেন যে আগামী 15 বছর তিনিই ব্যারাকপুরের সাংসদ থাকবেন। ব্যারাকপুর হচ্ছে মহাভারতময়, একদিকে অর্জুন, একদিকে পার্থ, আরেকদিকে হচ্ছে শ্রীকৃষ্ণের মণি কৌস্তভ। এই 3 জনকে মিলে কে যে মণিহারা ফণি হলো আমরা কেউ জানি না, সেটা সময় বলবে। কিন্তু ব্যারাকপুরের লোকজনের সমস্যাটা হচ্ছে তারা হচ্ছে ভাবের ঘরে চুরি হয়ে গেছে। যাই হোক, আমরা কাজের কথায় আসি। কাজের কথাটা হচ্ছে যে শুধু তো সুদীপ ব্যানার্জির একটা ইন্টারেস্টিং বক্তব্য বলেছিল যে তলায় তলায় শুধু যে যোগাযোগ রাখে তা নয়, ইডিকে পাঠাবার মতো ক্ষমতাশালী। মানে আমি ভেবে অবাক হয়ে গেছিলাম যে ইডি যে একটা স্বশাসিত সংস্থা, তাকে কলুষিত করবার ক্ষমতা এবং প্রশ্রয় কি করে বঙ্গ বিজেপি দিতে পারে, আমি তো এটাই বুঝতে পারছি না। কারণ বঙ্গ বিজেপি সেই লোকটাকে জামাই আদর করে নিয়ে গেছে। একসঙ্গে দুটো জিনিস সত্যি হতে পারে না কিন্তু। আর ইডি, অ্যাজ পার মাই নলেজ, ইডি এবং সিবিআই কাকে রিপোর্ট করে জানো তো? একটা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে, একটা করে অর্থমন্ত্রককে। যাই হোক, আচ্ছা, আরেকটা জিনিস বলেছিল স্বয়ং তাপস রায় এবং কুণাল ঘোষ, উত্তর কলকাতার যিনি বিজেপি সভাপতি, তিনি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক এবং আপ্তসহায়কের ছেলে। তাহলে এই যে ইনার লাইন কনফ্লিক্ট, কে কোথায় দাঁড়াবে আমরা জানি না। কিন্তু আমরা যখন বিজেমূল বলেছিলাম, লোকজন নেয়নি। এর থেকে বড় বিজেমূল আর কিছু হতে পারে? আমরা একটা স্লোগান দিয়েছিলাম, সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, দিনের শেষে আপনি এপ্রিল ফুল। এই যে এপ্রিল ফুলের ঘটনাটা ঘটছে, ও যে কথাটা ইন্টারেস্টিংলি বলল যে কৃষ্ণ কল্যাণী হোক, মুকুটমণি অধিকারী হোক, বিশ্বজিৎ দাস হোক, এরা প্রত্যেকে দলীয় বিধায়ক, নির্দল বিধায়ক কিন্তু নয়। এবং আমাদের কিন্তু একটা সিম্বল অ্যালট করা হয়। তাহলে আমাকে সিম্বল অ্যালট করতে গেলে আমি যখন নির্বাচন কমিশনের কাছে যাব, একসঙ্গে তো ডুয়াল আইডেন্টিটি হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা লাইন অ্যাড করতে চাই। গতকাল সিএ পাস হয়েছে, একটা খুব টেকনিক্যাল কথা। এই মুকুটমণি অধিকারী 2021-এ একাধিক বাইট আছে, এর সমর্থনে একদম মানে আবির খেলে ফেলেছিলেন যে এইটার উদ্দেশ্যে আপনারা আমাকে ভোট দিয়ে জেতান।
কালকের পরে ওনার এবং তৃণমূলের স্ট্যান্ডটাকে আমি একটু জানতে চাইবো। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, মৌপিয়া, অভিষেক মহাভারতের উদাহরণ টেনেছেন। মহাভারত থেকে একটা বিখ্যাত রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ছিল চিত্রাঙ্গদা, তাতেও একটা লাইন ছিল, অর্জুন তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করোনা কো অপমান। তো এটা এখন কে গাইছে আমি জানি না, নিশ্চয়ই কেউ গাইছে। যেটা ইস্যু হচ্ছে যে আমি এক্ষেত্রে বলবো যে বিজেপি হ্যাজ এ অ্যাডভান্টেজ, কারণ অর্জুন সিং কিন্তু এমন একজন নেতা যিনি কিন্তু 2019-এ দেখিয়েছিলেন যে সমস্ত ক্ষমতার বিরুদ্ধে গিয়ে তিনি কিভাবে জিততে পারেন, পয়েন্ট নম্বর 1। এবং আমাদের মানে অন্তত মৌপিয়ার এ ব্যাপারে মানে সম্ভব মনে আছে অর্জুন সিং এবং মদন মিত্রর বিখ্যাত বাকযুদ্ধের পরে তাতেও কিন্তু মদনদা জিততে পারেননি অর্জুন সিং এর ছেলের কাছে। ফলে অর্জুন সিং এর অর্জুন সিং এর তৃণমূল থেকে চলে যাওয়াটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এবং সেই সময় পয়েন্ট যে সময় তাপস রায়ও ছেড়ে দিয়েছেন, আমি তাপস রায়টা এই কারণে যোগ করব, এক সময় বিধানসভায় মানে যখন সবে সবে তৃণমূল শুরু হচ্ছে তখন তাপস রায় এবং অর্জুন সিং একটা জুটি ছিল, তারা একসঙ্গে ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার কথা ভাবতো, অনেক কিছু ভাবতো। তো এই যে অর্জুন সিং যে অভিযোগটা তুলছেন তৃণমূলের বিরুদ্ধে, সেটা কিন্তু তৃণমূলের জন্য বিপজ্জনক, যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অর্থাৎ যেটা তৃণমূল দাবি করে যে তারা দরজা খুলে দিলে বিজেপি থেকে অনেকে আসবেন, তাহলে কি ভরসায় আসবেন যদি সেই প্রতিশ্রুতি না পূরণ হয়? তুলনায় কিন্তু অর্জুনের সঙ্গে এখনো অবধি, আজ বিকেল অবধি বিজেপি যে বিহেভিয়ারটা করেছে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং। বিজেপি তার জন্য দরজা খোলা রেখেছে এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আবার তাকে দলে স্বাগত জানিয়েছে। নাও দ্য কামিং ব্যাক টু দ্য কংগ্রেস অ্যান্ড লেফটের পয়েন্ট, দেখুন আজকের রাজনীতিতে আর আদর্শ বলে কিছু নেই, ওটা শুধু ম্যানিফেস্টো যখন লেখা হয় তখন লেখা হয়। তা না হলে কে বহিরাগত সেটা আপনি ভুলে যান, কে মানে কংগ্রেস থেকে এসছে সেটাও বিজেপিও ভুলে গেছে। গোটা দেশে বিজেপি কংগ্রেস থেকে এত চিফ মিনিস্টার নিয়েছে যে কেন যে বিজেপি বলে যে কংগ্রেস একটা খারাপ দল আমি বুঝি না। সো আদর্শ যখন নেই তখন দ্য উইনেবিলিটি ইজ অনলি ফ্যাক্টর। অর্জুন সিং যদি 2019-এ মনে করে থাকেন যে তিনি বিজেপিতে গেলে জিতবেন, তিনি জিতেছিলেন, আবার তিনি দল বদল করছেন, নিশ্চয়ই তিনি কোনো সম্ভাবনার কথা ভেবেই করছেন। সুমনদাকে দিয়ে শুরু করি। সুমনদা যেটা বললেন যে কংগ্রেসের অনেকে এসছে, তো কিছুদিন আগেও তো কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকে, করুণাকরণের মেয়েও যোগদান করেছেন, কংগ্রেস থেকে এসেছেন, বহু মানুষ এসছেন। আমরা যখন আলোচনা করছি হয়তো আরও কিছু মানুষ চলে আসবেন, তাতে অসুবিধে কী আছে? সেরকমভাবে এই মুহূর্তে তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তো ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে এবিভিপির সঙ্গে যোগাযোগ ছিল, সুতরাং যাওয়া আসা থাকে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন কে ভালো কে খারাপ, হ্যাঁ খারাপগুলো রয়ে গেছে, আমরা খারাপগুলোকে নেব না, চিন্তা করবেন না, রাহুল গান্ধীকেও নেব না, সোনিয়া গান্ধীকেও আমাদের দলে নেব না, বা ওই রকম ধরনের যারা কোরাপ রয়েছেন তাদের নেব না। কিন্তু অর্জুন সিংকে নিয়ে যখন, এক সেকেন্ড ভাই, যখন তুমি কথা বলেছো তখন আমি কিন্তু তোমাকে আটকাইনি, যখন এর ভদ্রতা রাখো। আরে ফ্রাস্ট্রেশন, আমি তো তোমাকে একবারও আটকাইনি, ভদ্রতা রাখো, অসভ্যতামি করো না, জানি। আরে তোমরা একটা ক্রিকেট দলের মতন ভাবে না, কি অসভ্যতা, আমি অসভ্যতার প্রশ্ন উত্তরই দেব না, তোমার নামও তো অভিষেক ব্যানার্জি, তোমাকে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা কাকে নেব না নেব, আমরা কংগ্রেসের কাছ থেকে শুনবো না যে কানাইয়া কুমার, এতদিন কানাইয়া কুমারের আগেনস্টে কানাইয়া কুমার তখন কংগ্রেসে চলে গেছে, বামেরা বড় বড় কথা বলছিলেন, বামেদের কতজন নেতা তৃণমূলে এই মুহূর্তে রয়েছেন সেটা জিজ্ঞেস করুন না। ওদের মন্ত্রী সুজিত বসুর কথা বলছিলেন, সুজিত বসু থেকে শুরু করে তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে আব্দুর রাজ্জাক মোল্লা, মানে আমি শেখ শাহজাহান এদের গায়ে লাগছে কেন? বিজেপি তৃণমূলের গায়ে লাগছে কেন? তৃণাঙ্কুর কিন্তু অর্জুন সিং তিনি দাঁড়ান, তিনি বিজেপির হয়ে দাঁড়ান বা তিনি দাঁড়াচ্ছেন, এই বার্তা দিয়ে দিয়েছেন।
সেটা সামলাতে পারবে তৃণমূল? দেখুন, সেটা এখন আর এফেক্ট করবে না। আবার যেটা বলছিলাম যে আমি ব্যারাকপুরের লোকাল ছেলে, আমি জানি এখন যারা বিধায়করা আছে তারা অনেক বেশি স্ট্রং, এবং কমিটিটা এখন সেই মতন করে হয়েছে। 2019-এর আগের পর্যায়ে অর্জুন নিজের ঘনিষ্ঠ লোকদের সেই সময় কমিটিতে রেখেছিল এবং দল সেটাকে অ্যালাউ করেছিল, তাকে বিশ্বাস করেছিল। এবং দীনেশ ত্রিবেদী অ্যাজ এ ক্যান্ডিডেট এবং পার্থভৌমিক অ্যাজ এ ক্যান্ডিডেট, আকাশ পাতাল ফারাক। কেন পার্থভৌমিক মানুষটাকে বিরোধী পক্ষ অরাজনৈতিক হোক সবাই কাছের মানুষ জানে, একটা নাট্যকার হিসেবে জানে, এবং তিনি সকলের সঙ্গে হেসে মেশেন, এবং তিনি ব্যারাকপুরের গ্রাউন্ডটাকে খুব ভালোভাবে দেখুন। আমি আবার বলছি, যত যত দল বদলের উদাহরণ আমি দিলাম, আমি খুঁজছিলাম আমার অত্যন্ত শ্রদ্ধার এবং আমাদের সবার প্রিয় সাংবাদিক, আমি সেদিনকারের শো কি ভুলতে পারে বলতো? আমি ছিলাম গব্বর সিং আর মোগাম্ব দুজনে বসে আছে, একজন তৃণমূল আর একজন বিজেপিতে। তারপরে একদিন যেদিনকে গিয়ে তৃণমূলে যোগদান করলো, সেদিনকে মদন দা আমার এক শোতে বসে বলছেন, একই শোতে ছিলাম, মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, বলছে মেরেছো কলসির কানা। একদম একদম কেয়াদি ঠিক বললেন। কেয়াদি ঋতব্রত ব্যানার্জির নাম বললেন, সুজিত বসুর নাম বললেন, সবকিছু ঠিক, কিন্তু আমি এখন কথা বলছি, কেয়াদি যাদের নাম বললেন এরা যেমন সিপিএম থেকে অন্য দলে গেছে, এদেরকে কি সিপিএম ফিরিয়েছে অথবা সিপিএম বরণ করেছে? পর ফিরে আসছে সিএ প্রসঙ্গ নিয়ে, দেখতে থাকুন আপনারা। চর্চা চলছিল এই বিধি লাগু হতে রাজনীতির ময়দানে সিএ যুদ্ধের ডঙ্কা। সুর সপ্তমে চড়িয়ে হুঙ্কার হুঁশিয়ারি মমতার। বিরোধিতায় সোচ্চার বাম কংগ্রেসও, পাল্টা জবাব পদ্ম শিবিরের। তো এই মুহূর্তে আমরা যেটা আপডেট পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শিলিগুড়িতে যে প্রতিবাদ মিছিলে পা মেলানোর কথা ছিল, যেটা আমি শুরুতেও বলছিলাম, আগামীকাল কিছু প্রশাসনিক কাজের জন্য সেই মিছিলে হাঁটছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। চোখ রাখবো প্রতিবেদনে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় কার্যত প্রাণবাজি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। সিএএ বিধি লাগু হয়েছে সোমবার, চালু হয়েছে অনলাইন পোর্টাল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই বঙ্গ রাজনীতিতে উত্তাপ মধ্য গগনে। পদ্ম শিবিরের প্রতিশ্রুতি রক্ষার উচ্ছ্বাস রাজ্যের মতুয়া সম্প্রদায়। সেই মতুয়াগড় হাবড়ায় দাঁড়িয়ে সিএর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। জুমলা, ভাওতা, থাপ্পার মতো অস্ত্রে সুর সপ্তমে চড়ালেন। বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা জুমলা। আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই পাল্টা ভাওতা ধোঁকাবাজির অভিযোগ তুলে আক্রমণ চালিয়েছেন ঠাকুরবাড়ির সদস্য তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। উনি এসে মানুষকে ভাওতা দেবে, আর সেই ভাওতা মানুষ বিশ্বাস করবে? উনি যা বলছেন ধোঁকাস বলছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, অধিকার কেড়ে নেওয়া হবে। সিএএ আসলে এনআরসি ডিটেনশন ক্যাম্পের পটভূমি। টোটাল ভাওতা, ইলেকশনের আগে যুদ্ধ খেলা। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। এনআরসি আমাদের ইস্যু নয়, আমাদের সিএ ইস্যু। সিএ হয়েছে ভারতবর্ষের এ ক্যাটাগরি সিটিজেনশিপ আমরা পাবো আগামীতে, সেটাই হচ্ছে বাস্তব। যদিও পদ্ম শিবির গুরুত্ব দিতে নারাজ, প্রতিশ্রুতি পূরণ করেছে মোদী সরকার, সওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हमने कहा था हम सीएए लाएंगे। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख
इस सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने। এই রাজনৈতিক তরজা প্রচার পাল্টা প্রচারের আবহে কেন্দ্রের তরফে টুইট করে বলা হয়েছে সিএএ নিয়ে কিছু ভুল ধারণা ছড়ানো হচ্ছে। আশ্বস্ত করা হয়েছে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়। সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিয়েছেন শুভেন্দু। কিছু হবে না, কোন সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাড়ানোর আইন নয়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আক্রমণ শানাতে ছাড়েননি রাজ্যের শাসক দল। পাল্টা জবাব দিতে সময় নেয়নি পদ্ম শিবিরও। উন্নয়ন বলে বিজেপির কোনো কথা বলার নেই। বাংলার বিরুদ্ধে বৈষম্য, বাংলার বিরুদ্ধে প্রতিহিংসা, বাংলার মানুষ ক্ষিপ্ত, তখন এইসব সিএ নিয়ে হাজির হচ্ছে। মুখ্যমন্ত্রী আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছেন, বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন। যাদের অর্গানাইজড যে ক্রাউড, যাদের নিয়ে আসা হয়েছিল যেখানে, তারাও এটাকে সমর্থন করছে না। রাজনৈতিক চাপানোতরের মধ্যেও সোমবার থেকেই মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা চলছে। এদিনও ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সহ বহু জায়গায় ডঙ্কা কাসর বাজিয়ে কার্যত উৎসব পালন করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনুন। আমরা জানতে চাই কি কি ডিমান্ড আছে, কি কি নথি চাই। সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষের। আমি বলে দিলাম, ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না। এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে। আমরা একটু জানবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে। রাজীব, দেখো, গতকালই প্রকাশ করা হয়েছে সিএ যে নতুন বিধি, আর তারপরে বিতর্ক তৈরি হয়েছে নানা জায়গা থেকে, বিশেষত পশ্চিমবঙ্গে আমরা দেখেছি সেই ছবি। আর এরপর আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, যেখানে সিএ সম্পর্কে ভারতীয় মুসলিমদের মূলত ভয় দূর করতেই এই বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে যে নাগরিকত্ব আইনের 6 নম্বর ধারা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরাও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এমনকি এই 3টি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3টি দেশের মুসলিম নাগরিকরাও ধর্মীয় অত্যাচারের শিকার হলে আইন মোতাবেক আবেদনের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। এই 3টি দেশে ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি ভারতীয় সংস্কৃতি, সহানুভূতি এবং তাদের দায়বদ্ধতা দেখাতেই এই আইন আনা হয়েছে। দেশের 18 কোটি মুসলিম নাগরিকের উপর এই আইনের কোনো প্রভাব পড়বে না। এই আইন মোতাবেক কোনো নাগরিককে কোনো ডকুমেন্ট দেখাতে বলা হবে না। বেআইনিভাবে ভারতে বসবাসকারী মুসলিমদের তাদের দেশে ফেরত পাঠানো হবে কিনা, এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো নাগরিক প্রত্যর্পণের চুক্তি নেই। এই আইন মুসলিম বিরোধী, এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। এই আইনে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের সংস্থান নেই। রাজীব, ধন্যবাদ। রাজীব আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি এখানে তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, আজকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে যখনই এই অনলাইনে এটা আবেদন করা হবে, আবেদন করার অর্থ হচ্ছে যে তারপর থেকে নাগরিক কিনা এইটা প্রমাণ সাপেক্ষ হয়ে পড়বে। আমরা এখন দেখছি যে শুধুমাত্র অমুসলিম না, মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যাদের, তাদেরও আশ্বস্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিবৃতি জারি করা হয়েছে। সত্যি কি যে দাবিগুলো করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে তার সারবত্তা রয়েছে? মুফরিদিন, আপনি আমাকে একটা কথা আগে সবার আগে বোঝান তো, যেটার প্রয়োজনীয়তাটা কি আছে। আজকে শুধুমাত্র মানুষের বিভেদ ঘটিয়ে একটা অস্থিরতা তৈরি করে এবং তার থেকে ভোটে সুবিধা নেওয়া বিজেপির একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। আপনি 2019 থেকে শুরু করে 2024 লোকসভা নির্বাচনের আগে এটা দেওয়া মানে কেড়ে সুরসুরে দেওয়া যে আমরা মানে তারাই একমাত্র হিন্দু এবং হিন্দুত্ব আমাদের থেকে শিখতে হবে, সেটা আজকে যদি সত্যি আজকে বাদবাকি যারা যাদের সিটিজেন না হয় তবে তাদের ভোটার কার্ডের গুরুত্ব কি, যেটা নেত্রী বলেছেন, তবে তারা তো এই প্রধানমন্ত্রী তো তাদের দ্বারাই নির্বাচিত, তবে তো এই প্রধানমন্ত্রীও ফেক প্রধানমন্ত্রী। আজকে একটা অস্থিরতা সৃষ্টি করার একটা চেষ্টা, মানুষের বিভেদ ঘটানোর চেষ্টা। আজকে তো আমি যদি কথা বলি আমরা বিভিন্ন বক্তব্যে, আজকে বাচ্চারা যখন আইসক্রিম খায় ভাবে না বন্ধুটি হিন্দু না মুসলিম, আজ কিন্তু সেই ভাবনাটা শেখাচ্ছে আজকে এই বিজেপি। এটা কিন্তু সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে যদি বেআইনিভাবে কারোর অধিকার কাড়া হয় তাহলে রুখে দাঁড়ানো হবে। আমি খুব অবাক লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি সরকারি সভা থেকে দলীয় মুখপাত্রের বা দলীয় নেত্রীর মতন কথা বলেছেন। আমার আপনার করের টাকা দিয়ে যেখানে সরকারি সভা, সেখানে উনি একদম পলিটিক্যাল র্যালি করেছেন।
প্রথম কথা হচ্ছে সিএ কোনো কিছু কেড়ে নেওয়ার আইন নয়, বরাবর জানি। আর আপনাকে নতুন করে কি বলবো মৌপিয়া, কিন্তু 24 ঘন্টা দর্শকদের খুব সংক্ষেপে বলছে সিএ কেড়ে নেওয়ার আইন নয়, সিএ দেওয়ার আইন। আর এনারা যেটা বলছেন যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত করে যাচ্ছেন, গতকাল করেছেন, আজকে করেছেন, তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তৃণমূলের সুপ্রিমো হয়ে কথা বলছেন সেটা জানতে হবে। কোথায় লেখা আছে সিএতে যে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে? এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড ভাই, মমতা বালা ঠাকুরকে জিজ্ঞেস করুন না, আজকে কি মমতা বালা ঠাকুর তাহলে তিনি যে আপনি রাজ্যসভায় পাঠাচ্ছেন তাকে, তিনি কি বলবেন যে হ্যাঁ সিএ এর বিরুদ্ধে কথা বলবেন? তিনি কি বলবেন যে সিএ ধর্মীয় হিন্দুত্বে যারা এসেছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, উনি বলুন হিন্দু বাঙালির বিরুদ্ধে আমি কথা বলবো। মমতা বালা আপনাদের তাকে জিজ্ঞেস করুন। আরে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তৃণমূল কথা বলবেন না, আপনাদের রত্না বিশ্বাসকে জিজ্ঞেস করুন। ভোটার কার্ড আর আধার কার্ডের যে বৈধতা আমরা দেখেছি, রত্না বিশ্বাসকে জিজ্ঞেস করুন না, উনি দিয়ে দেবেন। আপনার 3-4টে চাই, আপনাকে 3-4টে জিজ্ঞেস দিয়ে দেবে। আপনার দলের নেত্রী আপনি চেনেন না, যার বাইট আমরা সব জায়গায় দেখেছি। আরে এটা জানতে হবে তো, এত মহিয়সী নারী, তিনি অন ক্যামেরা বলছেন যে আপনাদের যদি আধার কার্ড দরকার হয়, ভোটার কার্ডে নাম দরকার হয়, আমাকে বলবেন আর আমি বলে দেবো আরেকজনকে, গিয়াসউদ্দিনকে বলে দেবো। সেটা আপনি জানেন না। ন্যাচারালি অনেকগুলো ডিপার্টমেন্ট অফ দুর্নীতি আছে, তো এটা আরেকটা ডিপার্টমেন্ট অফ দুর্নীতি। সুতরাং ভোটার কার্ড আধার কার্ড পশ্চিমবঙ্গে বৈধতা কোথায়? এখানে বহু মানুষ যারা ওই ওখানে তারা আধার কার্ড ভোটার কার্ডে হয়ে যাচ্ছে। অভিষেক ইতিমধ্যে তো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আচ্ছা, সিএ অ্যাক্টে 3টে সালতামামি খুব ইম্পর্টেন্ট ভাবে সেকশন 3তে মেনশন করা আছে। 1950 থেকে 1987 ভেতর যারা ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়, তারা ডিফ্যাক্টো ভারতবর্ষের নাগরিক। 1987 থেকে 2004 পর্যন্ত যাদের বাবা মা কোট আনকোট, যাদের বাবা মা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষের নাগরিক। 2004 থেকে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত বাবা এবং মায়ের ভেতর একজন যদি বৈধ নাগরিক হয় এবং আরেকজন যদি অবৈধ অনুপ্রবেশকারী না হন, হিয়ার লাইজ দ্য ক্যাচ। যখন আমি অভিষেক না আবুশেক, আমার এখানে লেখা নেই, আমার তথ্যে লেখা আছে, আমি যখন কোনো একটা জায়গা থেকে তাড়া খেয়ে পালিয়ে আসছি, আমি প্রাণ বাঁচাবো না কাগজ বাঁচাবো? পয়েন্ট নাম্বার 2, যে কথা অধীরদা প্রশ্ন তুললেন। নাম্বার 3, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আজকে স্বরাষ্ট্র মন্ত্রক যে কথাটা বলছে, আমাদের সিটিজেন বড় বড় কথা বলছে, কংগ্রেস নিজে চেয়েছে 2018 সালে কংগ্রেস সিটিজেনশিপ অ্যাক্ট আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে সিটিজেনশিপ অ্যাক্ট ইজ আ ভ্যালিড। আছে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে শুধুমাত্র 3টে দেশের ক্ষেত্রে। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের যখন মণিপুর জ্বলছে, মণিপুরের ক্ষেত্রে বিজেপির বক্তব্য ছিল যে মায়ানমার থেকে খ্রিস্টানরা ঢুকছে, মায়ানমার থেকে খ্রিস্টানরা ঢুকছে। এবার সমস্যাটা হচ্ছে মায়ানমার থেকে খ্রিস্টান ঢোকবার জন্য মণিপুর জ্বলছে। আমি বলিনি, এটা বিজেপি বলেছে, এবং কুকি এবং মেইতেইয়ের লড়াইতে। তুমি ভাবো মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কনফ্লিক্ট অফ আর্গুমেন্টটা কোথায়? তুমি সিএতে বলছো আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের যারা সংখ্যালঘু তার ভেতর খ্রিস্টানরা আসছে, তাদেরকে তুমি নাগরিকত্ব দিচ্ছ। তার পাশাপাশি বলছো যে যেই মুহূর্তে মায়ানমার থেকে খ্রিস্টান আসছে, সে তোমার ডেমোগ্রাফি চেঞ্জ করছে, কারণ মায়ানমারে খ্রিস্টানরা সংখ্যালঘু নয়। নাম্বার 3, লাস্ট একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, না জেনে কথা বলতে আসবেন না, না জেনে কথা বলতে আসবেন না, আগে পড়ে আসবেন। আরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে আসবেন না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে আসবেন না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি শুধু এটা জানতে চাইছি শিলং, আচ্ছা বলে কথা বলবো মুপিয়াদি, শিলং আর আসামে বাংলাদেশিরা সিলেট থেকে এলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শিলং এবং মেঘালয় এবং আসামের মুখ্যমন্ত্রী বাঙালিদের মেনে নেবেন তো? কারণ এই বাঙালি খেলা অভিযানটাই কিন্তু আসামে হয়, বাঙালি খেলা অভিযান মণিপুরে হয়, মেঘালয়তে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএর বিরুদ্ধে উনি প্রাণবাজি রেখে দেবেন। আমি যদি তোমার থ্রুতে বাংলার মানুষের কাছে জানতে চাই, বা তৃণমূলের প্রতিনিধি তার বলার সময়তেও যদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে পরিমাণ সাংসদ রাজ্যসভায় এবং লোকসভায় রয়েছে, এই সিএবি যখন ছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যখন ছিল, তা যখন আইনে পরিণত হয়,
পার্লামেন্টের অভ্যন্তরে মমতা ব্যানার্জির দল কি ভূমিকা গ্রহণ করেছিল ভোটাভুটির দিনকে, এই প্রশ্নের উত্তর তৃণমূল খালি দিয়ে দিক, প্রাণবাজি রেখে ডববাজি করে লাভ নেই। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, পশ্চিমবাংলায় বামপন্থীরা সিপিআইএম প্রচুর উদ্বাস্তু ঢুকিয়ে দিয়েছে, সব উদ্বাস্তু বের করতে হবে। সিপিআইএম বিশাল বড় একটা ভোটার লিস্ট বানিয়েছে, তা থেকে সিপিআইএম ভোটে লড়ে, ভোটে জিতে যায়। আমাকে বলতে দিচ্ছেন না বলে কাগজ ছুঁড়ে দুম করে মেরে দিয়ে চলে আসলো। কে করলো? 4ই আগস্ট 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র যাদবপুরের দক্ষিণ কলকাতার একমাত্র সেই সময়কারের সাংসদ। এই সিএ এনআরসির দাবি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি হাত তুলে সমর্থন করেছিলেন। আমি তোমাকে 2-3টে কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে, আসলে বিষয়টা হচ্ছে দেশপ্রেমটা যদি মানে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটা মুশকিল হয়ে যায়। এই পশ্চিমবাংলার বুকে উদ্বাস্তু আন্দোলন, উদ্বাস্তুরা এ বাংলার বুকে আসবার পরে বিভিন্ন জায়গায় কলোনি গড়ে উঠেছে, ইউসিআরসির মাধ্যমে বিভিন্ন আন্দোলন, তারা তাদের ন্যায় অধিকার সবকিছু প্রতিষ্ঠা করেছে এই বাংলার বুকে। এই পশ্চিম বাংলার বুকে যারা এসছেন ওপার বাংলা থেকে, আজকের দিনে দাঁড়িয়ে তারা সসম্মানের সাথে এই বাংলার বুকে মাথা উঁচু করে বেঁচে থাকেন। আপনি কাদেরকে আজকে নতুন করে নাগরিকত্ব দেবার কথা বলছেন? সুমনদার কাছে আসি। সুমনদা এক সেকেন্ড আসবো। সুমনদা এক সেকেন্ড আসবো। সুমনদা কি হয়েছিল আসবো প্লিজ। আমি একটু দূরে আছি, তো আমি একটু শান্তভাবে আমার পয়েন্টটা বলতে চাই। বলুন প্লিজ। আপনারা যে প্রতিবেদনটা দেখালেন তাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে ভারতবর্ষের 1 কোটি মানুষ যারা এতদিন ইললিগাল ইমিগ্রেন্ট ছিলেন তারাই আইনের জন্য সুবিধে পাবে। অমিত শাহ হায়দ্রাবাদে দাঁড়িয়ে এটা বলেছেন, তাহলে আমি ধরে নেব যে উনি হিন্দুদের কথা বলেছেন। সেম টাইমে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে যারা এনআরসিতে বাদ গেছে তাদের মধ্যে যদি একজনও সিটিজেনশিপ পায় তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। তাহলে আসামে বন্দি থাকা ডিটেনশন ক্যাম্পে হিন্দুদের কি হবে? আমাকে শুধু এইটার টেকনিক্যালিটি বুঝিয়ে দিন। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে ভারতবর্ষে 1 কোটি ইললিগাল ইমিগ্রেন্ট হিন্দু কোথায় ছিল। যদি থাকে তাহলে তারা ওই আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দিরা, তাহলে তারা সিটিজেনশিপ পাবে কি পাবে না? যদি বিজেপির অমিত শাহ বলেন যে এরা সিটিজেনশিপ পাবে, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা সেটাকে রেফিউট করছেন কেন? নাও কামিং ব্যাক টু দ্য ওল্ড পয়েন্ট, আপনাদের রাজীবের প্রতিবেদনটা খুব ইন্টারেস্টিং। এই গোটা আইনটা তৈরি হয়েছিল কিন্তু হিন্দুদের জন্য, কারণ হিন্দুরা প্রসিকিউট হয়। কিন্তু আজকে হোম মিনিস্ট্রির বিবৃতিতে বলা হচ্ছে ওই বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো মুসলমান এলেও তিনি আবেদন করলে তিনি নাগরিকত্ব পাবেন। তো তাহলে এই সিএ আইনটা আলাদা করে আনার দরকার কি ছিল? তাহলে তো 1955 সালের যে নাগরিকত্ব সংশোধন আইন ছিল সেটাই কাজ করছিল। তাহলে আপনার মানে এই যে মতুয়ারা নাচলো যে শুধু আমাদের জন্য একটা আইন হলো, তাহলে তো হোম মিনিস্ট্রির বিবৃতি বলে দিচ্ছে যে শুধু হিন্দুরা নয়, বা বাংলাদেশ থেকে যদি মুসলমানরা আসে তারাও নাগরিকত্ব পাবে, যদি পাকিস্তান থেকে মুসলমানরা আসে এবং যদি প্রমাণ দিতে পারে যে সে দেশে সে অত্যাচারিত, সে নাগরিকত্ব পাবে। আপনার রাজীব চক্রবর্তী হোম মিনিস্ট্রির যে বিবৃতি উল্লেখ করলেন তাতে বলে। আর দ্বিতীয় টেকনিক্যালটা আমি কিছুতেই বুঝতে পারছি না, আবার আমি রিপিট করছি, আসাম বা মেঘালয়তে যে বাঙালি আছে সে যদি নাগরিকত্ব চায় সেখানে বিজেপির স্ট্যান্ড কি হবে? আমি আসবো এর প্রসঙ্গে আলোচনা। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আমি একই সঙ্গে আলোচনা চালাতে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে যে কোন পোর্টালে কিভাবে আবেদন করবেন, সেই সম্পর্কে কি তথ্য উঠে আসছে আমি একটু দেখাবো। আমি দেখাতে তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুরের কি শুধুমাত্র রাজনৈতিক কারণেই এর বিরোধিতা করা হচ্ছে? দিদি একদম সেটা নয়, ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরির যে চেষ্টা হচ্ছে, একটা অপ্রয়োজনীয়ভাবে এতদিন ধরে চলা একটা সিস্টেম। আজকে তার মানে প্রশ্ন থাকবে এতদিন ধরে কি তারা নাগরিক ছিল না? মানুষের মনের মধ্যে ভয়ভীতি তৈরি হচ্ছে নাকি ভয়ভীতি তৈরি করানো হচ্ছে? না, ভয়ভীতি তৈরি হচ্ছে দিদি ভাই। আজকে আপনি একটা কথা বলুন তো, 19 সালের থেকে তারা ইমপ্লিমেন্ট করলো, আজকে 24 সালের আগে কেন রাম মন্দির তৈরি হচ্ছে, 24 সালের আগে কেন সিএ বিল ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এতগুলো দিন কে কোথায় ছিল? ঠিক 19-এর আগে পুলওয়ামা অ্যাটাক হলো, পুলওয়ামা অ্যাটাকের ইতিহাসটা পরবর্তীকালে জেনেছি। এটা ইলেকশন
মন্দির ওহি বানায়েঙ্গে তারিখ নেই বাতায়েঙ্গে, এরাই বলতো। এবার মন্দির হয়ে গেছে, এখন বলছে কেন মন্দির হলো। বিষয়টা হলো তা না। আমি সুমনদা যেটা দেখুন, সুমনদা এতদিনের সাংবাদিক, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সুমনদা টেকনিক্যালিটিটা কেন বুঝতে পারছেন না যে সিএ প্রয়োজনই হতো না যদি নেহেরু লিয়াকত প্যাক্ট যদি তার মান্যতা দেওয়া হতো। বাংলাদেশে 22% হিন্দু থেকে নেমে এসেছে 7.5%। আপনি তো বাংলাদেশে যান, আপনি তো জানবেন। পাকিস্তানে 14 থেকে 1.5% হিন্দু নেমে এসেছে। কোথায় গেছে তারা? তারা এই রাজ্যে, এই দেশে এসেছেন, তাদেরকে কোনো আশ্রয় কোনো জায়গা নেই। সবসময় কি বলবে আমাকেও একখান দেশ আছিল? কবে বলবেন তারা আমাদের দেশ আছে? সেখানে দাঁড়িয়ে কি আপনার অসুবিধা হচ্ছে? এই টেকনিক্যালিটিটা যদি একটু বুঝিয়ে দেয় আমার খুব ভালো লাগে। সুমনদা জিজ্ঞেস করছি, তাহলে যে বাংলাদেশ থেকে এই যে লোকরা এসছে তারা কি এতদিন নাগরিকত্ব পাননি? তার মানে যারা 1971 বা 75 পরে এসে নদিয়া বা উত্তর চব্বিশ পরগনায় আছেন, তো নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধিরা, শান্তনু ঠাকুর থেকে নরেন্দ্র মোদি। তাহলে তো বিরোধীদের হ্যাজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট বলে দিয়েছে তাদেরকে আবার ভোটার কার্ড, এবং ভোটার কার্ডের আমাদের রাজ্যে আপনি বলুন তো মৌপিয়া, যে আমাদের রাজ্যে ভোটার কার্ড বা আধার কার্ডের কতটা বৈধতা আছে? আপনি শুনছেন, আপনার চ্যানেলে আমি শো করে গেছি, এই তৃণমূলের নেত্রী বলছেন যে ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ডে নাম তুলতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এখানে মুহুর্মুহু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সায়ন বললেন, 2005 সালে তিনিই তো কাগজ চুড়ে ফেলেছিলেন। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বামের এই কাজ করেছে, আজকে তাহলে সেই একই কাজ তিনি করছেন, তখন ওনার সিএ খারাপ লাগছে কিসের জন্য? অভিষেক, সৃজিতের বউ মিথিলা রশিদ কালকে যদি অ্যাপ্লাই করে না, কোনো সিএ ওকে আটকাতে পারবে না, কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে। বা আদনান সামি সংখ্যালঘু সত্ত্বেও কিন্তু 5 বছরের সিএ না থাকাকালীন অবস্থাতে নাগরিকত্ব পেয়েছে। আমি কেন এই কথাটা বলছি? বারবার যে কথাটা বলা হচ্ছে ডকুমেন্ট ক্রিয়েটস আ ডকুমেন্ট, ধরে নিলাম ডকুমেন্টটা ফেক, তাহলে সেটা দিয়ে যা ডকুমেন্ট হবে সব ফেক হবে। এটার মাধ্যমে আগে, তার মানে যে কথাটা 17 জুলাই 2017 সালে স্বয়ং অমিত শাহ বলেছিল, আপ ক্রোনোলজি সমঝিয়ে, পহলে এনপিআর, उसके बाद এনআরসি, उसके बाद সি, সেই ঘুরে ফিরে ওখানে আসছে। তোমাকে তো এলিমিনেট করতে হবে। তুমি বুঝবে কি করে অবৈধ না বৈধকে? কারণ তুমি যখন পালাচ্ছ, তোমার তো এখানে লেখা নেই এটা বৈধ অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী। বৈধ অবৈধটা হয় হচ্ছে কাগজ আছে কি নেই। তুমি প্রাণ বাঁচাবে না কাগজ বাঁচাবে? প্রথম কথা হচ্ছে, নিজের দেশের হিন্দুদেরকে 106 টাকায় পেট্রোল, 91 টাকায় ডিজেল আর 1150 টাকায় গ্যাস কিনতে হচ্ছে। কেউ কেউ এখন বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে খুব চিন্তিত। দেশের হিন্দুদেরকে নিয়ে একটু চিন্তিত হন, সাধারণ মানুষকে নিয়ে হন, সেটা ভালো হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, 4 বছর আগে আইন পাশ হয়েছে লোকসভায় এবং রাজ্যসভায়। 4 বছর পরে ঠিক ভোটের নোটিফিকেশন হওয়ার 4 থেকে 5 দিন আগে কি এমন প্রয়োজনীয়তা পড়েছিল যার জন্য হঠাৎ করে সিএ আনতে হলো? তার একটা কারণ আছে। এই যে কাগজ হাম নেহি দিখায়েঙ্গে, আমাদের কথা না, এসবিআই এর কথা। ইলেকটোরাল বন্ড কে কে টাকা দিয়েছে দেখাও। এসবিআই গিয়ে বলেছিল কাগজ হাম নেহি দেখায়েঙ্গে, 5 মাস আমাকে সময় দাও। এই কাগজের আমাকে যদি মৌপিদের ফ্রাস্ট্রেশন বুঝতে পারছি মৌপিয়া, তারা জানে তাদের কাছে হাতে কিছুই নেই, খালি পেন্সিলটা হাতে পড়ে আছে, যেরকম আপনারা একটা পেন্সিল দিয়েছেন, এই জন্য তারা এখন, আরে কি মুশকিল। আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল 2019-এর যে সিএ লাগু করা হবে, আমরা সেটা করে দেখিয়েছি। বামেদের মতন তো মিথ্যে মিথ্যে কথা বলিনি, বামেদের মতন তো বলিনি আমরা গরিবদের জন্য চিন্তা করি, কথা হচ্ছে যে তুমি মাঝখান থেকে যে কথাটা বলে দিলে যে ইলেকটোরাল বন্ড থেকে নজর ঘোরানোর জন্যই কি এসব ঘটনাচক্রে? গতকাল দাবড়ানি খেয়েছে এসবিআই যে ইলেকটোরাল বন্ডের আজকেই সব ফার্নিশ করতে হবে। গতকাল হঠাৎ করে মাঝরাতে নোটিফিকেশন হয়ে গেছে। আমার খালি একটা দুটো কথা বলবার। 1 নাম্বার, তৃণমূল কংগ্রেসের কোনো এক নেত্রী দাঁড়িয়ে বললো আমার কাছে চলে আসবেন ইললিগাল ইমিগ্রেন্টদেরকে আমি ভোটার বানিয়ে দেবো। তা ভোটার যে বানিয়ে দেবে, নির্বাচন কমিশনটা কোন হোমেযজ্ঞে কাজে লাগে, নির্বাচন কমিশনটা কে চালায়? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, উত্তর দিই করা। দেখুন, আজকে বিজেপি লক্ষ্য ঘোরানোর জন্য এবং পলিটিক্যালি ব্যবহার করার জন্য আজকে শেষ মুহূর্তে এগুলো করছে। এই জন্যই বোধহয় নির্বাচন লেটে অ্যানাউন্স হচ্ছে কিনা আমরা জানি না। তবে একটা কথা বলতে পারি, বাংলার মানুষ আজকে শিক্ষিত এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস রেখে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করবে এবং বাংলা থেকে বিজেপি বলুন বা সিপিএম কংগ্রেসের জোট বলুন, তারা শূন্যই আছে, লড়াই করবে। এখানেই শেষ করতে হবে। ইতিমধ্যেই সিএ বিরোধিতায় সুর চড়াচ্ছে বিরোধী দলগুলো। গতকালই
সিএ কার্যকরী হয়ে গেছে গোটা দেশ জুড়ে। নির্বাচনে বিশেষ করে এ রাজ্যে যদি আমরা দেখি অন্তত 78টা অ্যাসেম্বলি সেগমেন্টে কম বেশি মতুয়া ভোট ফ্যাক্টর সিএ কতটা প্রভাব ফেলতে চলেছে এবারের নির্বাচনে সেদিকে সবার নজর থাকবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।